আসসালামু আলাইকুম। দেশের জনগণ এবং এই পৃথিবীর মানব সভ্যতা সকলেই শান্তিতে থাকুক। রমজান মাস আমাদের মানবতার সর্বোচ্চ সুন্দর একটি সুন্দর মাস। আমরা কি পৃথিবীর এমন একটা গ্রহ ভিতরে বসবাস করি, মানবিক দিক, মানবতা দিক এবং মনুষ্যত্বের দিক দিয়ে মানুষ যে সর্বোচ্চ সৌন্দর্য বিকশিত করতে পারে সে একমাত্র মানব সভ্যতাই। এখানে পশু পাখি অনেক হরেক রকম জীবজন্তু আল্লাহ সৃষ্টি করছেন, যে সৃষ্টি মানব সভ্যতাকে আরও সৌন্দর্য বৃদ্ধি করছে। তার মাঝে মানুষ সর্বোচ্চ বুদ্ধিদাতা। দেখেন পৃথিবীতে আপনি খেয়াল করে দেখেন, যে কোনো অবস্থানে যদি বিশাল একটা ইন্ডাস্ট্রি যেখানে হাজার হাজার কলকবজা লক্ষ লক্ষ যন্ত্রপাতি কাজ করতেছে, সেগুলো যদি মানুষ তার ব্রেন বন্ধ করে দেয় কাজের জন্য, সেইগুলোকে যদি তারা অপারেট না করে মানুষ, তাহলে কিন্তু এই যন্ত্রগুলো বিকল হয়ে যাবে। এগুলো আর উৎপাদনশীলতা থাকবে না, তারা কোনো প্রোডাক্ট তৈরি করতে মানুষকে দিবে চলে আসবে না। মানুষ এরকম একটা যন্ত্র যেটা হাত দেয় বা যেখানে হাত দেয়, যে কার্যে তারা হাত দেয়, সেটা বিশাল কিছু বয়ে নিয়ে আসে। মানুষের প্রতি আল্লাহর এক অসাধারণ ভালো লাগা, ভালোবাসা এবং কি বলে এটাকে, অসাধারণ সেরা কিছু সৃষ্টিকর্তা মানুষকে প্রমোট করে। তা হচ্ছে তার জীবন, তার বৈচিত্র্যময়, তার ভালো লাগা, যে তার 70, 80, 100, 150 বছর বয়স বেঁচে থাকার যে পথ, সেটা সে উপলব্ধি করতে পারে। তো আমাদের সমাজ ব্যবস্থাপনায় এই বাংলাদেশ, আমরা যেখানে আজ বসবাস করি, তা একটা সুন্দর একটা দেশ আছে, যেখানে মানুষ এই চাওয়া পাওয়ার মাঝখানে মানব তার পরিবর্তন চিন্তা করে একটা যুগ, বা একটা যুগ আসলে যায় না, শতাব্দী, যেখানে দেখা গেছে 100 ইয়ার্স এরকম একটা সময়কাল বিবর্তন ঘটে বিশাল কিছু। তো 2টা জেনারেশন 3টা জেনারেশন চেঞ্জ হওয়ার পরে মানুষের ভিতরে একটা বৈজ্ঞানিক চিন্তাধারা, আধুনিক চিন্তাধারা হোক, বিজ্ঞানের যেহেতু বর্তমান সমাজ সেটা চলতেছে, তো আমাদের সমাজ ব্যবস্থাপনা রাজনীতিক একটা বিশাল বড় একটা মেরুকরণ সৃষ্টি হয়ে গেছে, যেটা ক্ষত হয়তো যারা পুরাতন ব্যক্তি, যারা মানে যাদের বয়স প্রায় 60+ বা হ্যাঁ এই ধরনের মানুষ যারা আমাদের সমাজে বয়স্ক তারা আছেন, আর যারা মানে একদম নবীন, মানে যারা যুবক ইয়ং, যারা হয়তো 30-এর ভিতরে বয়স, এই মানুষগুলোর সাথে তাদের যে সিনিয়র মানুষের সাথে একটা যুগের পরিবর্তন না, শুধু শতাব্দী চেঞ্জ হওয়ার পরে সেই চাওয়া পাওয়ার লেভেলগুলো চেঞ্জ হয়ে গেছে। যেমন তার চিন্তা চেতনায় আপনি খেয়াল করে দেখবেন যে আপনার বাসায় যদি কোনো আপনার বৃদ্ধ পিতামাতা থাকে, তারা শিক্ষিত, পড়াশোনা করছে, রিটায়ার্ড হয়েছে, কিন্তু তাদের এইজ হয়ে গেছে, তাদেরকে আপনি একটা মনে করেন একটা অ্যান্ড্রয়েড মোবাইল তাদেরকে অপারেটিং সিস্টেম বোঝানোর জন্য আপনি বেশ কয়েকদিন ট্রাই করেন, তাদেরকে দেন, তারা দেখবেন সেই অপারেট সিস্টেমটাকে খুব বেশি অগ্রসর করে ভুলে যাবে, মানে অল্প কিছু হয়তো চালাইতে পারবে, এরপরে আবার এটাকে সে মানে ক্যাচ করতে পারতেছে না। কিন্তু আপনি ঠিক সেম জায়গায় আপনার শিশু সন্তান যদি সে 1.5 বছর 2 বছর বয়সও হয়, যে কিনা ভাষা জানে না, এখন কথা বলতে পারে, তার হাতে যদি আপনি অ্যান্ড্রয়েড মোবাইল সে তার চোখের সামনে রাখেন, দেখবেন সে এটা অপারেট করতে পারে খুব সুন্দরভাবে। দেখবেন উপর দিকে টানতেছে, স্কেলিং করতেছে, তারপরে যে কোনো একটা যদি আইকনিক যে সফটওয়্যারগুলো থাকে সেটা সে বুঝতে পারে যে এটা ইউটিউব, এটা ফেসবুক, এটা গেমস, এটা সে বুঝতে পারে। হ্যাঁ, তো এই যে ব্রেনের যে মস্তিষ্কের যে প্ল্যানিংটা আছে, এটা কে দিল? এটা আসলে দেখেন 2টা জেনারেশন, একটা আপনার সেও শিশু ধরতে গেলে, যার বৃদ্ধ হয়ে যায়, আর যে নতুন আসছে সেও শিশু। তো এই 2টা শিশুর মাঝখানে দেখেন আপনি পার্থক্য হচ্ছে সে পরিবর্তনতা বুঝতে পারে, নিজেকে একটা জায়গায় নিতে পারে। যদি আপনি এই সমাজ ব্যবস্থাপনাকে এই ক্লাসিফিকেশন দিয়ে চোখে দেখেন,
যে আমাদের সমাজে এখন দেখেন প্রতিনিয়ত রাজনীতিক যে বাকযুদ্ধ, যে আমরা যেখানে আক্রান্ত বা মানে প্রত্যেকটা সমাজ জ্বরে যেটা আক্রান্ত হয় সেটা হচ্ছে বর্তমান সমাজের সিস্টেমকে ইয়ং জেনারেশন ডিনাই করতেছে, মানে এটা চাচ্ছে না। আর যারা পুরাতন তারা চাচ্ছে যে সেই আগের ব্যবস্থাপনাকে, সেই বাপদাদা, মানে তাদের একটা কথা হচ্ছে এরকম যে তোমরা কি, মানে তোমরা মুরব্বীদের ফালায় কি করবা, আমরা যে ধরনের সমাজ দেখে আসছি, যে ধরনের কথা দেখে আসছি, যে ধরনের পরিবর্তন দেখে আসছি, যেটা ঘটছে তারা 15 ইয়ার্স 16 ইয়ার্স বা পাকিস্তান পিরিয়ডও অনেকে দেখছে, তারা ভাবতেছে এটা একই সিমিলারিটি মানুষের জীবন ব্যবস্থা চলবে। কিন্তু বর্তমান যে জিনজি বলতেছে, যে জেনারেশন আরেকটা যাদেরকে চিহ্নিত করা হইলো, যারা কিনা আজকে খেয়াল করে দেখবেন, যারা কিনা আজকে বিশাল একটা বড় দৈত্য আকৃতির এক সরকার, যে কিনা প্রচন্ড শক্তি অর্জন করছিল, তাকে ফালাই দিয়ে তারা ক্ষমতায় চলে আসছে। তো এই যে মানবের ভিতরে যে পরিবর্তনশীলতা, মানে তার চাওয়া পাওয়া, আপনি যদি এখন কেন পারা যাবে না, আপনি খেয়াল করে দেখেন যারা ইয়ং জেনারেশন, যারা কিনা বয়স, তারা কিন্তু বাংলাদেশের জনসংখ্যা যায় আছে তার বিশাল একটা অংশ তারা বর্তমানে বাংলাদেশে আছে, মানে তারা ইয়ং জেনারেশন সবচেয়ে বড় একটা জনশক্তি, যে তারা হয়তো 5 কোটি প্লাস বা 6 কোটি এরকম হবে। তো পুরো বাংলাদেশে যে 18 কোটি মানুষ হয়, তো ওই হিসেবে তাদের অংশটা খুব। এবং তরুণরা কি করতে পারে জানেন, সেটা অনেক কবিতা হয়েছে, অনেক বড় বড় গল্প হয়েছে, যেমন তরুণরা উদ্যম নিয়ে কাজ করে, তারা কোনো কিছু ভয়ভীতি নির্বাক তাদের কাজ করা, তাদের স্পিরিট, তারা মৃত্যু, তারা ঝড় ঝঞ্ঝা, তাদের সমুদ্র গভীর সবকিছু জয় করতে পারে, আকাশ সমুদ্র সব জয় করার। এটা আবার যখন একটু বয়স হয়ে যায় 40-50-এর দিকে, তারা কিন্তু এটা পারে না। তারা শুধু কথা বলতে পারে এবং বিভিন্ন রাজনীতিক, বিভিন্ন সামাজিক কুটচাল ব্যবস্থা বা ভালো চাল দুটোটার মধ্যে সে থাকতে পারে, কিন্তু কাজটা করে কিন্তু ইয়ং জেনারেশন। কারণ আপনি খেয়াল করবেন, দেখেন 17 বছরে বিগত যে সরকার চলে গেল, এটা একটা মানুষের উপরে একটা রিজম তৈরি করছিল, যে পাওয়ার, ফোর্স এবং কথা বলা এবং কাজও করছে, সেই ধরনের সবকিছু নিয়ে এসে এই সমাজে বিশাল একটা ক্ষমতা নেওয়া, এই দেশটাকে পরিচালনা করছে, একটা জায়গায় নিয়ে গেছে। এটা লং টাইম। যদি আপনি আমাদের দেশের স্বাধীনতা 53 বছর ধরেন, তাহলে 16 বছর অনেক সময়, এর আগে আবার 2 বছর আরেকটা সরকার ছিল, তো 16 বছর তারা আওয়ামী লীগ সরকার শাসন করছে। আপনি খেয়াল করবেন এই যে এইখানে যে মানব যারা ছিল বা যারা কাজ করছে, এইখানে যে বিরোধী দল যারা ছিল, হয়তো এখানে জাতীয় পার্টি, সেও তো সরকারে চলে গেছে, একটা মানে এখানে রইল কারা, জাস্ট হচ্ছে আপনার জামাত শিবির, আর হয়েছে জামাত ইসলাম, আর হইল বিএনপি। তো এরা যে মানুষগুলা এখানে নেতৃত্ব দিছে, দেখেন সবগুলা নেতাই, মানে যারা কথা বলছে সব 50+ বয়স, হ্যাঁ, তারা 70-80-তে আছে। তো ওরা প্ল্যানিং দিছিল যে এই শহরটাকে বা এই ঢাকা সিটিকে তারা একটা নিষ্ক্রিয় করবে, এটা নিয়ে অনেকবার প্ল্যান করছে, অনেকবার নির্বাচনের আগে বিভিন্ন 3টা নির্বাচন চলে গেছে এইভাবে, ঠিক এরকম সমস্ত সময় তারা কার্যের জন্য ব্যস্ত ছিল, কিন্তু তারা কিন্তু এটা সাকসেসফুল নিয়ে আসতে পারে নাই। সেটার পিছনে অনেক রিজন আছে। এটা কেন হয় না, এই ধরেন বিএনপির যে বড় লিডারগুলো আছে, তারা সবাই তো আর অরিজিনালি বিজনেস করে অনেকেই, হ্যাঁ, তারপরে অনেকে আবার আওয়ামী লীগ ঘর থেকে বিএনপিতে আসছে। দেখা গেছে কোনো লিডার আছে 32, 30, 28 বছর বিএনপির সাথে রাজনীতি করছে, তো তারা আবার দেখা গেছে আপনার আওয়ামী লীগের সাথে বিভিন্ন রাজনৈতিক ভাবে তারা যুক্ত ছিল, তারা আবার বিএনপিতে চলে আসছে একটা সময়। এখন তার মাইন্ডে কিন্তু দেখেন কারো প্রতি, যেমন আওয়ামী লীগের বড় ক্ষতি হইলে তার কিন্তু খারাপ লাগে, আবার বিএনপিরও ক্ষতি হইলে তার খারাপ লাগে। তার মানে উভয় সংকটের মাঝে সেই লোকটা রাজনীতি চালাই গেছে এবং চালাচ্ছে, এখনো আছে। এই নেতাগুলো এখনো দেখবেন আপনার দলের ভিতরে আছে। তো এখন আপনি যদি আবার একটা খেয়াল করেন যে আসলে এখানে কি ঘটছে, ঘটার ভিতরে হইলো যখন এই জেনারেশনকে তারা অবজ্ঞা করছে। অবজ্ঞা বলতে যারা নিউ জেনারেশন, যাদেরকে আমরা জেনজি বলি, তারপরে এর আগের জেনারেশন যারা আছে, এরা যারা আজকে সমাজে থাকতেছে, তাদেরকে তারা মূল্যায়ন করে নাই। কেন মূল্যায়ন করে নাই দেখেন, তাদেরকে তারা এখনো দেখবেন নেতিবাচক কথা বলে, মানে তাদেরকে নিয়ে বিভিন্ন তারা কি চায়, মানে আসলে কি আমাদের বৃদ্ধ যারা, তারা বয়স হয়েছে, তারা প্ল্যানিং নেবে আগামী জেনারেশনে তার যে ছেলে বা তার নাতি যারা আসতেছে, তাদেরকে সমাজে একটা প্ল্যাটফর্ম দেওয়া, যেখানে হানাহানি মারামারি, মানে রাজনীতিতে আসলেও কেউ কাউকে মারবে না, মেরে ফেলবে না,
তার বুদ্ধি, তার চেতনা, তার চিন্তা চেতনা, তার কথাবার্তা, তার সামাজিকের প্রতি যে দায়বদ্ধতা, এর উপরে সে বিশেষ করে তার 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 বলয়টা সে সৃষ্টি করবে। ঠিক আছে, এটা ওই পুরাতন 60 বছরের মানুষ কিন্তু তাকে সেখানে জায়গা দিতে চায় না। কেন দিতে চায় না? কারণ তার একটা তার রিজম হচ্ছে সে এক সময় সবাই আওয়ামী লীগ ছিল যখন স্বাধীনতা সংগ্রামী, তখন কিন্তু বিএনপি নামে কোনো দল ছিল না। তাহলে ওইখান থেকে যখন একটা দল গঠন হয়ে এখন বেরোলো, তখন আবার এই দলের সকল কিছু তারা মানতে পারলো না, যে আমি আওয়ামী লীগ সবকিছু দেশ চালাবে, এরকম একা শেখ মুজিবুর রহমান সে কি তার কথায় সব চলবে, এরকম করে কিন্তু তারা একটা দল ছুট করে তাকে হত্যা করলো। হত্যা করে আবার চলে আসছে এখানে অনেক নেতা। হ্যাঁ, এখন আসার পরে দেখেন তো এই দুইটা দল দেশটাকে অনেকটা সময় পার করছে রাজনীতি করে, ক্ষমতায়ন দিয়া মানুষকে বিভিন্ন, হ্যাঁ তারা উপকার করছে অপকার করছে কোন লেভেলে সেটা সবাই বিজনেসে চলে গেছে, রাজনীতি বিজনেস হিসেবে নিছে, সেটা আত্মপ্রকাশ এমন ভাবে হইছে যে এখন মানুষ, ছোট বাচ্চা আমাদের দেশে সবাই জানে যে রাজনীতিতে গেলে অনেক টাকা পাওয়া যায়, ওইখানে ছোটখাটো নেতা, একটা ফেসবুকের নেতাও যদি হয়ে যায় তাও একটা ইনকাম আসবে, ওটার জন্য রাজনীতিতে যায়, ওইখানে নেতাদেরকে মানে সেম এই অর্থনৈতিক চাহিদার জন্য বিএনপি গত 17 বছর একটা সরকার ফেসিস্ট, যে কিনা দেখেন আগে দেখা যায় তো একটা সরকার ছোটখাটো একটা ধরেন একটা নির্বাচনে যদি কারচুপি করে সেখান থেকে কিন্তু তাকে ফালাই দেওয়া হয়। আবার দেখা গেছে একটা ধর্ষণ মামলাও যদি একটা ধর্ষণ ওপেনলি হয়ে যায় সরকার, তখন সে ওখানে টিকতে পারতো না, এরকম একটা সময় ছিল। কিন্তু এইটাকে নষ্ট করে ধরেন এখন 1000 ধর্ষণ হোক, ওই সরকারের কোনো সমস্যা নাই। ধরে নেন কোনো জায়গায় প্রবলেম ঘটতেছে, অর্থনৈতিক, খাবারে দ্রব্যমূল্যে, তারপরে মানুষ রাস্তাঘাটে মরতেছে, এগুলা নিয়ে হইলেও কোনো সরকার পড়ে না, কারণ তার শক্তি বলটা এত। তখন বিরোধী দলের যে মানুষগুলো আছে তারা ওই সরকারি দলের ভিতরে বিভিন্ন ঘাপটি মারা প্রসেসে তারা অর্থনৈতিক চাহিদা, যেমন আপনি যদি আপনি বর্তমানে খেয়াল করেন বিএনপির বড়সারি যে কটা নেতা আছে তাদের যে ছেলে মেয়েগুলা পড়াশোনা করে কোন জায়গায়, তাদের গাড়ি এবং বাড়ির লেভেলগুলোকে উঠাই তুলছে, যে তাদের পরিস্থিতি, তারা ইনকাম করতে পারে, এই দেশে অসুবিধা নাই, যে ব্যবসা বাণিজ্য করছে, বড় কিছু করে চাকরি করছে, একজন বড় হয়েছে। কিন্তু আসলে আপনি সকলের যদি ওই অর্থনৈতিক উৎসটা আপনি বের করতে পারেন, দেখবেন এই লোকগুলা দেশের, আপনি আইকন এসে ধরে নেন, আপনি যে কোনো, আমি কোনো নেতার নাম না, যদি আপনি প্রত্যেকটা নেতা খেয়াল করেন, তা যেমন এটা শুধু বিএনপি না, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই প্রত্যেকটা নেতা যারা আছে, হ্যাঁ এই নেতাগুলাকে আপনি জিজ্ঞেস করেন যে তার পার্সোনাল মানে সে দেশকে কি দিছে, নিজে পার্সোনালি সে কি একজন শিক্ষক, সে একজন চিকিৎসক, সে একজন ছোট ব্যবসায়ী, বা সে একজন বড় ব্যবসায়ী। তাদের যদি ব্যবসায়ী হয়ে থাকে তা আপনি দেখেন তো প্রত্যেকটা মানুষ জিনিসের উপরে যে পরিমাণ বিরক্ত, একটা মাল কিনতে গিয়ে তার মানসিক যে কষ্ট, যে কোনো জিনিস কিনতে গেলে ডবল দাম দিতে হয় তার, মানে এটা মানে মানুষ প্রত্যেকটা জায়গায় ভয় পায় এখন কিনতে গেলে, যে পরিস্থিতি, যে আমি যদি এটা না কিনতে পারতাম সংসারটা ভালো থাকতো। হ্যাঁ, তো এই যে পরিস্থিতি, তার ইনকাম, তার শারীরিক যে চাহিদাগুলো আছে এগুলা মিটাইতে গেছে ওই প্রসেসের ভিতরে পড়ে গেল। আপনি ওইখানে দেখেন যে রাষ্ট্র ব্যবস্থাপনায় যে কিনা এখানে সমাজকে পরিচালিত করতেছে এই রাজনৈতিক নেতারা, তাদের ব্যক্তিগত নিজস্ব দেনার মতো কি আছে, বেশিরভাগ খুঁজে পাবেন উকিল বা এদের অ্যাডভোকেট বলা হয়, বা এরা বিভিন্ন লয়ার, ব্যারিস্টার, এরা তো সমাজে এরা কি মানুষের একটা বিপদগ্রস্ত হয় একটা আইনের পারপুকের পরে, কেউ কোনো একজনে গিয়ে তার পক্ষ নেই, আরেকজন তার বিপক্ষ নেই। এখানে একজনে মিথ্যা মামলায় পড়তেছে, ওইগুলা টাকা কামাইতেছে, তাদেরকে টাকা নিতেছে। এই ব্যাপারটা তো সমাজের উপকৃত না, আমি দেখতেছি ওইখানে উপকার না, ওইখানে অপকারটাই সবচেয়ে বেশি হইতেছে। একজন সঠিক বিচার পাচ্ছে না তাদেরই কারণে, আবার তারা এসে তার টাকা নেয়, তারা আবার তাকে জামিন করায়। এই যে প্রসেসটা চলতেছে, একবার বিরোধী দল একবার সরকারি দল, এই প্রসেস করতে করতে তাদের দিন শেষ। এইখানে তারা আবার প্রতিদিন বক্তব্য দিচ্ছে এবং তারা শেষ পর্যায়ে আবার দলীয় বড় বড় নেতা হয়ে যেতেছে। এইগুলার দিকে যদি আপনি তাকান তাহলে আপনার দেশটা কোথায় নিয়ে দাঁড়াইতেছে, মানুষের যে জরাজীর্ণতা সেটাই রয়ে গেল, আরো বেশি চুষা। তার যে আচ্ছা আপনার দেশ, পৃথিবীর অন্যান্য দেশ কি মানুষ কি পরিমাণ কাজ করে, খুব বেশি না, অল্প কাজ করে, অল্প টাইম। আর বাংলাদেশের মানুষ প্রায় 24 ঘন্টা টোটাল সময়ের মধ্যে অন্তত তারা 12 ঘন্টা মিনিমাম কাজ করে, 12 থেকে 16 ঘন্টা কাজ করে, তারপর বাকি সময় নিজে পার্সোনাল কাটায়। তারপরে সে ভালো থাকতে পারে না। কেন পারে না? এর রিজন গুলা কোথায়, এটা আপনি খেয়াল করে দেখেন। এখন যাই করছে, এই যে বিএনপির যে বর্তমান লেভেলের যে নেতা আছেন, তারা সমাজ চালাচ্ছেন, তারা ভালো মানুষ আছে অনেক,
কিন্তু এদের মাঝখানে কিছু নেতা আছে যারা বিগত সরকারের আমলে আপনি খেয়াল করবেন, তারা মাঝে মাঝে কিছু নেতা আছে হয়তো জেলে গেছে, কেউ যায় নাই, তাদের তেমন কোনো বড় ক্ষতি হয় নাই। ক্ষতি বলতে হলো সে আপনি খেয়াল মানে উনারা এখনো ওই পর্যায়ে আছে। আপনি 10টা নেতা এই আন্দোলনে, একটা নেতা আপনি দেখান যে আন্দোলনে মৃত্যুবরণ হয়েছে বা তারা গিয়ে বুক পাইতে দিছিল, তারা সবার আগে ছিল না। তাদের দলীয় যখন আন্দোলন হয়েছে তারা নিজে দাঁড়াইছে, ওইখানে পুলিশ 2টা পিটানি দিছে, সেটা ভিডিও ভাইরাল হয়েছে, আবার সে নেতা হয়ে গেছে, ছেড়ে দিছে, পুলিশই নেই। কিন্তু যখন একদম আসলে কি ওই হিসেবে যদি আপনি চিন্তা করেন, তাহলে কি বিএনপি কি সত্যিকারেই এই আওয়ামী লীগ যে একটা বিরাট বড় এই দেশের মানুষের উপরে একটা স্বৈরতন্ত্রের যে মানসিক অবস্থা হয়তো বসাইছিল, তারা কাজ করছে বিশাল, কিন্তু তারপর স্বৈরতন্ত্রতা ছিল। তো তাকে যখন সরাই দেওয়ার জন্য প্ল্যানিং নিয়েছিল, সেটা কি বিএনপি বা তার সমমান দল যারা ছিল একসাথে, তারা কি আসলে সত্যিকারে চেয়েছে 16 বছরে? আমি কেন বলতেছি, কারণ এই স্টুডেন্ট যারা কার্যক্রম যারা করলো, এই কয়েকটা ছাত্র মিল্লা, আর এদের যে প্ল্যান দিল এবং শত শত মানুষ নাইমা আসলো, তারা কিভাবে মানুষ নামায় ফেলে? তারা তো শুধু নাম ছিল চাকরির একটা ক্ষেত্র নিয়ে, যে কোটা, এইটা বিরোধিতাতে নিয়ে নামছে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, ওই যে যারা কিনা আমাদের বিএনপি এবং আমাদের ওই যে জামাতশিবি যারা সকলে যখন সরকার বিরোধী আন্দোলন করছে, ওইখানে বড় বড় রিজন ছিল, নির্বাচনে ভোট দিতে দেয় নাই, সেটা একটা রিজন বিশাল মারাত্মক। তারপরে ছিল ধরেন কয়েকটা এই খুন হয়েছে দেশে একের পর এক, 7 মার্ডার হয়েছে, যেখানে র্যাব সহ ধরা গেছে। হ্যাঁ, এটা বাস্তবতা। হ্যাঁ, বড় বড় মার্ডার হয়েছে। তারপরে যে পিলখানা হত্যাকাণ্ড বিশাল বড় হয়ে গেছে সরকারের এগেইনস্টে, এগুলো মানুষ দেখছে। তারপরও মানুষ তাদের আহ্বানে কেন যায় নাই সেটা স্পষ্ট করতে গেলে এটা খুঁজে পাওয়াটা সো টাফ। এখন আসলে তখন আমার কাছে প্রশ্ন এইটুকু আসছে যে আসলে কি বিএনপি তারা কি সমানো চাচ্ছিল যে এই সরকার ক্ষমতায় থাকুক বা থাকুক না, এটা প্রশ্ন তো চলে আসে, তাই না? এখন যারা আসলে তারা তো কয়েকদিন সময় নিছে, তাদের আন্দোলনে হয়তো কিছু লোক মারা গেছে, তো বিএনপি বলতেছে আমাদের সারা বছর এত হাজার লোক মারা গেছে, তাইলে মারা গেলে তো ওনারা সরকারে নামাইলো না কেন? এটার ভিতরে কারণটা কি? এই দলের ভিতরে কি সকলে কি বিএনপি পন্থী, না কিছু লোক সরকার বিরোধী মানে সরকারের পক্ষেও ছিল, যে ওই বিগত সরকারের পক্ষে যাকে সে রিজম অনুযায়ী টিকে রাখতে চেয়েছে? তো এইটা আসলে বিএনপির যারা নীতি নির্ধারক তারা বের করা উচিত তাদের, যে আসলেই দেশের যে ওই কারণগুলো হয়েছিল। এখন দেখেন বিএনপি কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি ট্রেজেডিতে পড়তে যাচ্ছে, কারণ মিথ্যা দিয়ে যদি কোনো মানুষ অভিনয় করে, সেই মিথ্যা তার উপরে বর্তায়, যে সেও ওই ধরনের আচরণের মাঝখানে সে তার জীবনটা চলতে থাকে। এটা কিন্তু সৃষ্টিকর্তার পক্ষ থেকেই এটা মানুষের উপরে আপত্তিত, যেটা অদৃশ্য বা ন্যাচারাল, এটা নেচার, এটা আপনি কখনো নিজে নিজে ইচ্ছে করলে এটাকে আপনি ডিনাই করতে পারেন, ইচ্ছা করলে তাকে আপনি বন্ধ করে দিতে পারেন এই ইচ্ছাগুলা। কারণ এই বিষয়টা মানে মূলত গিয়ে দাঁড়াচ্ছে এই একটা প্রসেসের উপরে, যে আমি একজন রাজনীতিবিদ, আমার একটা প্ল্যানিং আছে, আমি সেই প্ল্যানিংটা বাস্তবায়ন করি। এখন যখনই এই 5ই জুলাই যেটা ঘটে গেল, মানে 5ই আগস্ট হলো, সেটা আপনি এই দেশের মানে যে সরকার ছিল, দেখেন তাদেরকে ক্ষমতার থেকে সরাই দিয়া পরবর্তীতে নির্বাচন আনা বা আনা, এটাও কিন্তু সুন্দর একটা প্রসেস ছিল না। কারণ আমি এই সরকারের পক্ষে আর বিপক্ষের বিষয় না, কথা হচ্ছে যে 53 বছরে যতগুলা সরকার আসছে, আপনি যদি খেয়াল করেন এরশাদের আমল গেছে, বিএনপির আমল গেছে, এর আগে আওয়ামী লীগ আমল করেছে, তবে লাস্ট এই 15 বছর, এই 16 বছর এই সরকার এমন কিছু মেগা স্ট্রাকচার কাজ করছে যেটা আমাদের অন্যান্য সরকার আজ পর্যন্ত করে নাই, বা সামনে করবে কিনা সেটারও প্রশ্ন আছে। তো তারা অনেক টাকা বিদেশ থেকে নিয়ে আসলো, আনার পর সমাজে মানুষের মাঝে ছড়াই দিছে বিভিন্ন কাজ। এখানে আবার লুটপাট করছে, ডবলের ডবল, মানে লুটপাট মানতে যে এখানে মানে এটা হুরি লুটের একটা দেশ হয়ে গেল, ঠিক আছে, এরকম একটা কার্যক্রম তারা করছে। এখন সেখানে কারা জড়িত আছে সকলেই জানে দেশেরই, তো এটার কোনো বিচার দেখেন আপনি কন্টিনিউসলি হচ্ছে না। এই সরকার আসছে 6 মাস, আমি দেখি নাই যে যারা এই টাকা নিয়েছে তাদেরকে ওইভাবে অ্যারেস্ট করছে, তাদের বিচার শোন হচ্ছে, তাদের রেজিস্ট্রেশন হচ্ছে, এবং জনগণের যে মালামাল খাইতে গিয়ে যে অর্থগুলা লাগে, যে জিনিসপত্র কিনতে হয়, যার দাম
আপারে তুলে দিছিল এই বিগত সরকার, মানুষকে না বিশ্বাস করছিল। তো সেইখানে সেগুলার বিষয় নিয়ে তো সরকার এখন বর্তমানে সেই কাজটা ফাইনালি কিছুই দিল না। মানে কিছু কাঁচা বাজার, সবজি বাজার সেগুলা হয়তো শীতের কারণে বিভিন্ন ওয়েতে একটু কমে আসছে, কিন্তু বাট বাকিগুলা তো কোথাও না। তেলের দাম বিভিন্ন যেগুলো আছে আপনার দাম অধিকাংশ, যেমন একটা মানুষের পণ্য প্রায় 100-150 আইটেম লাগে পুরা তার সারা বছর খাইতে চলতে, এগুলোর মধ্যে কয়টার দাম ভিতরে আছে, কয়টার উপরে আছে আপনি যদি খেয়াল করেন, এগুলো সবই আপার লেভেলে। আপনি মানে আপনি কি এক অশান্তির মধ্যে মানুষ বসবাস করে, তার ইনকামের চেয়ে বেশি টাকা তার ঋণগ্রস্ততার রাস্তায় চলে যেতেছে আস্তে আস্তে নিম্ন শ্রেণীর মানুষগুলা। তাদের শরীরের জরাজীর্ণতা আপনি যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন তাদের শারীরিক মানসিক যে দিকগুলা সমস্যা হচ্ছে। তো এই যে বিগত সরকার একটা প্ল্যান নিয়ে আসে আগাইছিল, তারপরে আবার এই প্ল্যান থেকে সে বের হয়ে গেল। এখন তাহলে আমাদের এই সমাজে কি অবস্থানটা আছে, আমরা কিসের উপরে দাঁড়িয়ে আছি, আমাদের ভ্যালু কিসের উপরে আছে, আমরা সামনে কি চাচ্ছি। ধরেন পার্টি বিএনপি তার অবস্থান, সেও সরকারের রিজমের বিরুদ্ধে যুদ্ধ করছে, এটাও সত্য। দেখা গেছে কোথাও বড় আন্দোলন করতে গিয়ে তারা পারে নাই সরকারের প্ল্যানিং এ, তারা জানে যে সরকার এরকম প্ল্যান করবো, তারপরেও তারা ওই দিকে গেছে। তা এটা নিয়ে কথা বললে হয়তো বড় কথা হয়ে যায়, কিন্তু আমি জানি যে যারা নীতি নির্ধারক দলকে ভালোবাসে, বিএনপিকে ভালোবাসে, তাদের উচিত এই দলের ভিতরে কি কি সমস্যা আছে এগুলো আইডেন্টিফাই করা অলরেডি প্রয়োজন না। কারণ কি আপনি ইমিডিয়েট ক্ষমতায় আসার রাস্তা আপনারই আছে, তা আপনি সবকিছু আইডেন্টিফাই করলে কি আপনার স্ট্যান্ডটা মারাত্মক লেভেলে চলে যাবে, যেটা হচ্ছে আপনি এই শহর এই নগরকে আরো পরিবর্তনশীলতায় নিয়ে আসতে পারবেন। আবার আপনিও নিজে একটা ভিশন দিতে পারবেন, যেটা বিএনপির ভিতরে এই মুহূর্তে দেখা যাচ্ছে না। যেমন দেখেন এখন যারা ছাত্র জনতা বলতেছে, যারা এই সরকার আরেকটা দল গঠন করলো, এখন এরা কি করবে? এরা যেভাবে দেশকে ধরে নিছে বা যেভাবে তারা স্বাধীনতার একটা দ্বিতীয় স্তবক বা যে ধরনের কাজ করতেছে, সেইটা হয়তো বিএনপি আস্তে আস্তে তার শক্তিকে তার এখানে মাইনাস হচ্ছে। কিন্তু আমি যা দেখতেছি বিএনপি যে তার অবস্থানে ফিরে আসবে, আর কেন কিভাবে আসবে দেখেন, তার আমি তো এটা ফিরে আসার মতো এই মুহূর্তে না, তারা যে শক্তি হারাচ্ছে, তার নেতা কর্মীরা যে ধরনের কাজকর্ম বা যা যা বলতেছে অনলাইনে, বা যে ধরনের ওয়ার্ড এলাকা যেভাবে কাজ করতেছে, এতে বিএনপির পরিস্থিতি মারাত্মক হুমকির মুখে পড়তেছে। জনগণের কাছে আস্তে আস্তে দিনে দিনে খোলা করে দিতেছে যে তারা শুধু ক্ষমতার জন্য, তাদের দেখেন নেতারা কথা বলতে চাইছে, কিন্তু ক্ষমতা নির্বাচন যদি চাওয়া হয় তাহলে তো বোঝা যায় যে এখানে ক্ষমতা চাচ্ছে। এখন নির্বাচনটা চাওয়াটা অন্যায় না, তো নির্বাচন চাওয়ার আগে বিএনপির কথা বলা উচিত যে ঠিক আছে আমরা সকলে, এটা আমার নীতি নির্ধারক, তারপর আমি বুঝি যে আমরা সকলে মিলে দেশের যারা যারা অন্যায় করছে, যেমন আওয়ামী লীগের বিচারটা যদি সে চাইতে চায় তাহলে সেটা তাদের সাথে মিলে, হ্যাঁ আমরা একসাথে বিচার করি। আচ্ছা, তারপরে কেউ অন্যায় করছে এবং এই যে যেমন দুর্নীতি যারা করছে তাদের বিরুদ্ধে তার বিচার চাওয়া, এবং দেশের খাদ্যদ্রব্যের সাথে এই বিএনপি নেতারা যারা জড়িত থাকে তারা এখানে এসে কথা বলা দেশের নিয়ন্ত্রণ নিয়ে সুন্দরভাবে, তাইলে দেখেন বিএনপিকে পরবর্তী জেনারেশন খুবই ভালোবাসবে এবং তাদেরকে নির্বাচনে আনার জন্য চেষ্টা একসাথে খুব অতি দ্রুত ব্যবস্থাপনাটা তারাই করে ফেলবে। কিন্তু এখন কি হয়েছে, এখন টু পার্ট হয়ে যেতেছে, মানে একটা বিএনপি একদিকে চলে যেতেছে, অন্যান্য দলগুলো একদিকে চলে যেতেছে। এখানে যারা দেশটাকে দ্বিতীয় স্বাধীন যেটা করছে তারা অধিকার করে মাস্ট বি তারা করছে, কারণ এত বড় রিজম সরানো তার পক্ষে অন্যান্য দল, যেমন বিএনপি ব্যর্থ, সে পারে নাই, সে প্রকাশ্যে এতটুকু পারে না, এখন সে বলতেছে আমরাও করছি, কিন্তু এটা হলো অদৃশ্য করলে তো সেটা মানুষ দেখবে না। এখন বাস্তবতা হয়েছে যে এই যুদ্ধটা যে যারা করছে তারা এখন দেশকে তাদের মতো পরিচালনা করার জন্য নতুন একটা ধারা নিয়ে আসছে, এবং এই ধারায় যদি বিএনপি সাপোর্ট দেওয়া বড় কথা না, বিএনপি এটাকে বোঝা উচিত সেই রাস্তায় যায় না। বিএনপিকে জ্ঞান দেওয়া না, বিএনপির নীতি নির্ধারক জ্ঞানী সকলে আছে, কিন্তু আপনি যদি টক শো প্রতিদিন খেয়াল করেন দেখবেন যে আস্তে আস্তে বিএনপির লোকগুলো উত্তেজিত হইতেছে। ফজলুর রহমান সে দেখলাম ওই দিনকে একটা ছাত্র সমন্বয়কের সাথে মারাত্মক খারাপ আচরণ করছে। হ্যাঁ, আপনি ফজলুর রহমান সকল মানুষকে দেখবেন কথা বলে বিভিন্ন টক শোতে এসে যে সে হচ্ছে এই যে মানে নবু সলু মলু সলুর ছেলে ইয়ের ছেলে অমুক ভাবে কথা বলে, মনে হয় যে ওই মানুষটা যে কোনো একটা ছেলেই ধরেন সে তার কিছু না, হয়তো কথা বলে বেশি, বা তাকে তো আপনি আপনার লেভেল ভাবতেই তো পারতেছেন না, সেখানে একবার কলিমুদ্দির ছেলে বলেন, জলিমুদ্দির ছেলে বলেন, তো ওইটা তো জনগণ ভালোভাবে নেয় না। কারণ কি আপনি যদি 5 বছর 10 বছর 20 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর 150 বছর 100 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 বছর 1
আপনি যদি সারা জীবনই ওইখানে 6 বার এমপি হন, আর এরপরে কি আপনার হওয়ার ইচ্ছা থাকে আপনি ওইখানে হয়ে যে আপনার দেশটা যেখানে আছে আপনি সেখানে কি পরিবর্তন আনছেন, সেখানে এই জনগণ যে মানুষ ইয়ং জেনারেশন তাদেরকে কিভাবে আপনি এই পরিবর্তন করার প্ল্যানিং নিছেন? এর আগেও তো ক্ষমতায় ছিলেন, কিন্তু ওইখানে কি ধরনের উন্নয়নমূলক কর্মসংস্থান কি কি ব্যবস্থাপনা আপনি ওইখানে ঢেলে দিতে পারছেন ওই এমপি হইয়া বা মন্ত্রিত্ব পাইয়া বা মন্ত্রীর যাই হয়েছেন? এখন এই বিষয়গুলো তো আপনি নেন নাই, তো এখন বলতেছেন ওই সমাজে এখন কলমুদ্দির ছেলে হয়তো ব্যারিস্টার হয়েছে বা সে আরো কিছু ক্ষমতা, সে তো ওইখানে এর চেয়ে বেড়ে, এবং এখন বর্তমানে যে দল একটা গঠন তাদের সাথে থেকে সে বড় কিছু চাইতে পারে, তাকে তো আপনি অন্যায় আবদার এবং খারাপ। একটা ছেলে দেখলাম টক শোতে যেমন ফেস দ্য পিপলে বলছিল যে বিএনপি তো বালুরটা কি ম্যাডামের বাড়ি থেকে বা ওইখান থেকে সরাইতে পারে না, এই কথাটা তো অন্যায় বলে নাই। আর যখন বালুরটাক লাগলো আপনারা কোনো নেতা ওইখানে গিয়া এটারে ওইভাবে করতে পারে না, এটা বলার সাথে সাথে আপনি তাকে বললেন স্টুপিড, এই বললেন যে বেয়াদব, এইগুলা তো এটা মানুষ কিন্তু আমরা শুনছি যারা আমরা ভালোভাবে নেই নাই। তো এখন কথা হচ্ছে যে আপনি যত বড় নেতা হন সেটা বড় বিষয় না, বিষয় হলো সবার আগে জনগণ, যার ভোটের মাধ্যমে আপনার ক্ষমতায় আসেন, তাহলে জনগণ ওই প্রত্যেকটা ব্যক্তিকে আপনি মূল্যায়ন করতে হবে আপনার লেভেলে। যেমন এটা লেভেলটা কিরকম, ধরেন আপনি রাস্তা থেকে বের হয়ে যখন একটা রিক্সাওয়ালাকে দেখেন তখন আপনি যদি তাকে ভাই আমাকে কি নিয়ে যাবে, তার কর্মে সে করতেছে, কিন্তু আপনি মনের থেকে চিন্তা করলেন যে সে আমার সমমান একটা মানুষই, তার টাকা কম থাকুক সে রিক্সা চালায়, কিন্তু আমি কখনো তাকে ওই রিক্সাওয়ালা বা এইভাবে দেখা আমার উচিত কিনা, তখন আপনি মানুষ হইতে পারবেন, কাউকে কিছু করতে পারবেন, তার প্রতি আপনার সহানুভূতি তার দুঃখটা আপনি বুঝতে পারবেন। আর যদি সে রিক্সাওয়ালা যাবে কিনা, আপনি 500 টাকাই দিয়েছেন কিন্তু ওইটা দেখা হয় নাই, কারণ কি ওনাকে আপনি মানুষ হিসেবে দেখেন এজ ইট ইজ, আপনি দেখছেন হলো একজন রিক্সাওয়ালা হিসেবে। তো সমাজের প্রত্যেকটা মানুষ বিভিন্ন ঘরে জন্ম হয়, সৃষ্টিকর্তার কিছু বিধান আছে, তার ল কিভাবে সে দেখেন। আমি ভয় পাচ্ছি এই জায়গায় যে আসলে সত্যিকার অর্থে কি যে বিএনপি কে নিয়ে অনেক মন্তব্য করে না, আসলে কি বিএনপি লং টাইম ক্ষমতার বাইরে আছে, তারা অনেক পরিশ্রম করছে, তারা সমাজে একটা না একটা সুন্দর জায়গায় ক্ষমতা আসার চিন্তা করতেই পারে, কিন্তু সুষ্ঠু দ্বারাই বলুক সকলকে নিয়ে সুষ্ঠু, তারাও চায় যে সত্যিকারে ভালো একটা নির্বাচন। তবে নির্বাচন দেশটা যেই পর্যায়ে গেছে, তবে আমার কাছে বিএনপি কিছু বিষয় আছে দেখে আমার ভালো লাগে না, সেটা হচ্ছে যাদের সাথে এত কিছু হয়েছে, যারা হত্যা করছে তাদের বিচার তারা চায় না, বা ওইভাবে তারা ওইটা মানে সায়দারা, তো ওনাদেরকে নিয়ে চললে তো ওনারাই আরেকদিন বিপদে পড়বো, এতে কারো কিছু আসবে না। বিএনপি আওয়ামী লীগ তারা নিজেরা মারামারি করে, বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা দেখাইছে। তবে আবার মাঝে মাঝে মনে হয় তারা কি আসলে এই যে সমস্যাগুলো নিয়ে কথা বলছিল, একজনের বক্তৃ ছিল, তো আমার কাছে মনে হয় না তাদের কার্যক্রম দেখলে তারা মুদ্রা রেপিট এই মুদ্রা ঘুরলে আরেকটা দেখে ওই মুদ্রা কিন্তু মূল্য একই। তো এখন সবকিছু মিলাই যদি এই শহরটাকে বাঁচাইতে চান, এই দেশটাকে সুন্দর পথে নেওয়ার ইচ্ছা থাকে, তো ক্ষমতায়নটা কেউই চিন্তা না করাই ভালো। কারণ কি যে মানুষটা সমাজের, আমি চিন্তা করেন দেখেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তারপরে জামাত ইসলাম যারাই আছে, এর মধ্যে প্রধান যারা আছে, ব্যক্তি প্রধান মানে দলীয় প্রধানের মধ্যে বর্তমান হয়তো কোনো দলের ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো দলের নেতা না, বা সে চেয়ারপারসনও না, সে দেশ ওই নেত্রীও না, মানে ওই দলের নেত্রী প্রধান না, তো নেতাও প্রধান না, তাইলে উনি কি? উনি হচ্ছে এই দেশের যে একটা মানুষ, সে নোবেল জয়ী, কিন্তু উনি মাত্র 6-7 মাস হইল এই কার্যক্রমে বসছে, এখনো সংবিধান পুরাটা মানে হয় নাই, মানে যেটা পুনর্গঠন করার চেষ্টা করতেছে। আমাদের যে জনগণের যে মানে অধিকার, এটা যে দাঁড় করানোর জন্য তারা চেষ্টা করতেছে বলতেছে, তো এটা তো আমরা এখনো দেখি নাই। কিন্তু আমরা এখন অন্যান্য দলের যে প্রত্যেকটা দল যেভাবে ক্ষমতায়নটাকে যে তার কক্ষিগত যে প্রসেস যে ডেমোক্রেসি সিস্টেম কথা বললে সেখানে ঢুকে যায় এবং সেখানে জনগণকে নিষ্পেষিত করে, তাদেরকে তেমন কোনো কিছু দেওয়ার প্ল্যানিং থাকে না, তারা শুধু নেওয়ার চিন্তায় থাকে। দেখেন প্রত্যেকটা নেতা তার বিজনেসকে ব্রড করছে, তার চাওয়াকে ব্রড করছে, সে তার জীবনকে একটা মানে কি বলে এটা স্পিড লাইফ সে চালাইছে, তার জীবন বিভিন্ন মানে দামি রেস্টুরেন্ট, দামি বিলাসবহুল বাড়ি, বিভিন্ন গাড়ি, বিভিন্ন সবকিছুতে তার জীবনটাকে 15 বছর 16 বছর কাটাইছে, অন্য বিএনপির লোকও কাটাইছে। তো এই মানুষের জীবনের সাথে তো সাধারণ মানুষের সাথে মিলে না। আমি কেন মিলে না দেখেন, আপনি প্রত্যেকটা ব্যক্তি
আপনি যে শুনতেছেন একজন হন, শুনেন, সমস্যা নাই, সেই ব্যক্তি আপনার পাশে দেখেন তো দুই একজন কি হতদরিদ্র লোক পাওয়া যায় কিনা, তাদেরকে কি চেয়ারম্যান, মেম্বার, এমপি কোনো ধরনের প্রসেসিনিয়ার সরকার থেকে কিছু কার্ড বিজেপি তার দলীয় কিছু লাইনের লোক থাকলে তারা পাবে, এটা অন্য দলের হইলে বা সে স্বাভাবিক হলে তারা পায় না, এটা তো স্বাভাবিক। তো আমি বলতেছি যে এই যে পরিবর্তনশীলতায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে বসলো সেই 7 মাসে, তো ইউনূস তো এই যারা যারা ভিত্তি আছে তাদের কেউ কেউ মানে কি বলে এই অল্টারনেট হয় না, আর কারো সমান কারো পাওয়ার সমান হয় না, কিন্তু এটুক সত্য যে তারা যারাই ছিল দেশ চালাইছে এই 53 বছর তাদের চেয়ে মানে অনেক গুণ ভালো অবস্থান ডক্টর মোহাম্মদ ইউনূসের, তার মানসিক, কারণ সে একজন পাওয়ারফুল ব্যক্তি। তাকে দ্বারা যদি কিছু না হয় দেশে, তো অন্য ব্যক্তিগুলা অনেক কিছু হবে না। যেমন শেখ হাসিনার যে পাওয়ারফুলতা ছিল, সে দেশের জন্য যাই করছে এটা কেউ অস্বীকার করলো এটা ঠিক হবে না। সে এই দেশের রাস্তাঘাট, ফ্লাইওভার, তারপরে বিদ্যুৎ কেন্দ্র যা যা আছে এগুলা, তারপরে এগুলা তৈরি করছে, হয়তো কোথাও কাজে লাগছে, কোথাও কাজে কিন্তু চেষ্টা করছে, এবং টাকাগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল ঢুকছে, এটা জনসাধারণ তার উপকৃত পাইছে। কারণ এই যে অর্থ, যেমন কিছু কথা আছে, যেমন আপনি যদি খেয়াল করেন যে শুধু সলিড পথে চললে টাকা লেনদেন বেশি হয় না, আবার দেখা গেছে অসলিড পথে চললে টাকাটা এলোমেলো ভাবে চলে, তখন এটা বাজারে ছড়ায় বেশি টাকাটা, ঠিক আছে, এইভাবে জনগণের পকেটও আসছে। তো সেটা যেমন কোথাও ইনকোয়ারি হয়েছে, যেখানে হয়তো 10 লাখ টাকা দিয়ে জমিটা ইনকোয়ারি করা যায়, সেটা হয়তো 50 লাখ টাকা পাইছে, সেখান থেকে যে কিনা ব্যবস্থাপনা করছে সেও 20 লাখ খাইছে, তারে 30 লাখ দিছে। তার মানে এখানে টাকাটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, কিন্তু টাকা 3-4 পকেটে চলে গেছে দেশে, সে একটা বিল্ডিং করছে, সে আবার একটা জমি কিনছে, এই পর্যায়ে চলে গেছে। এইগুলাকে বলে যে মানে যেমন আমরা বলি না দুর্নীতির সুফল নাই বললেই চলে, তবে কিছু জায়গায় সুফল মারাত্মক অবস্থা আছে, কিছু ব্যক্তির পকেটে অতিরিক্ত টাকা চলে যায়, সেটা দিয়ে আবার আরো 10 জনকে সে চালায়, এই পর্যায়ে চলে যায়। এখন এগুলা নিয়ে কথা বললে হয়তো আরেকটা বিষয়ের উপরে আলোচনা করতে, কিন্তু আমাদের দেশে যে পর্যায়ে এখন এই হতদরিদ্র কষ্টকর মানুষগুলো আছে, তাদের জন্য তো জনগণ না, আমাদের এই প্ল্যানার যারা ছিল, যারা প্ল্যানার বলতে হলো যে আমরা সংসদ সদস্য বলি তাদেরকে, যারা এই আইন প্রণেতা, এই ব্যক্তিগুলা কি আইন প্রণয়ন করার জন্য আমাদের এই সমাজে, তারা তো নিজের আইনি নিজে জানে না যে সে কি করলে তার ভায়োলেট হয়, তার কি করা উচিত ছিল, সে কিভাবে জনগণের পাশে দাঁড়ানো উচিত ছিল, মানবতা কিভাবে তৈরি করে। আপনি খেয়াল করেন, দেখেন আমাদের দেশটা বিএনপি তার ভুল রাজনীতি বলবো না আওয়ামী লীগের ভুল রাজনীতি, আওয়ামী লীগ তার ভুল করছে যেই পর্যায়ে লেভেলে, সেটার বিচার সে পেয়ে গেছে অলরেডি, তারা তাদের মতো চলে গেছে, তারা দেশ ছাড়া হয়েছে, তারা স্থানে নাই। কিন্তু বিএনপি তো তারও ভুলের সে প্রায়শ্চিত্ত মনে দিতে যাইতেছে। কারণ দেখেন, যদি কোনো কারণে বিগত সরকারের সাথে তার খুবই কঠিন রিলেশন হয়ে থাকতো, উপরে মারামারি দেখে থাকেন, তাহলে তো সরকারকে নামাইতে পারে নাইকা। তো এখানে যদি তাদের প্রধান যে ছিল, তো আপনি খেয়াল করবেন যদি পৃথিবীর যে কোনো একটা দায়িত্ব প্রদান, একটা এটা তো একটা সোলজারিং ব্যাপার, একটা ইউনিটি, একটা মানে সোলজার কি বলে, দেশের সমস্ত মানুষ নিয়ে নামা। তো একটা বিএনপি এত বড় একটা সংগঠন, বিশাল বড়, তার অন্তত 25-30% ভোট তার ফেভারে কাজ করে, নাহলে 20% ভোট তার ফেভারে আছে। তো এই যে ব্যক্তিগুলো আছে, তাদের এই যে 2 কোটি 2.5 কোটি মানুষের তার সাপোর্ট আছে বাংলাদেশে, তো এই মানুষগুলাকে নিয়ে সে তো রাজনীতি করে। যদি আপনি ওই বিগত সরকারের সাথে তাদের ভিতরের অন্তরায়ের রাজনীতিবিদরা যদি রিলেশনভুক্ত না থাকতো, তাই তো সরকার এত লং টাইম আসতে পারতো না। কারণ কি দেখেন, আপনি 2টা ভুল নির্বাচনে ওই তাদের নেতারা দিছে। কেমন দেখেন, প্রথম 14 নির্বাচন, সেখানে কিন্তু বিএনপি চলে যাওয়াটা খুব জরুরি ছিল, কারণ ওইখানে গেলে আওয়ামী লীগের অবস্থা খুবই ধরাশয়ী হয়ে যেত। যদি তার আন্ডারে নির্বাচন করতো, তখন এতটুকু পর্যায়ে সে গুছাইতে পারে নাই, কিন্তু তখন সে নির্বাচনে গেল না, ঠিক আছে, তাদেরকে ছেড়ে দিল মাঠ, তখন তার আবার শক্তিশালী হয়ে গেছে। এগুলা বিশাল মানে আসলে আলোচনার বিষয়। আবার পরবর্তীতে হিসাবে নির্বাচন আসছে, আপনি খুব মজার বিষয় দেখেন, মানে কি বলবো, দেশের প্রধান তো সে নাই, তারপরে আমাদের যে দেশ নেত্রী খালেদা জিয়া, তিনি তো অসুস্থ বা কারাগার অবস্থায় ছিল, পরে মানে তারে দেওয়া হয়তো এই পর্যন্ত। কিন্তু এখানে নীতি নির্ধারক যারা ছিল, সেটা হচ্ছে বাইরে কাজ করে, সে ফখরুল ইসলাম আলমগীর, তারপরে তারা কার আন্ডারে নির্বাচন গেল, শেখ হাসিনা যাবে না ওইবার, পরের বার গেছে, সুন্দর কথা প্রমাণ করে। কিন্তু দেখেন, ডাক্তার কামাল যে কিনা আওয়ামী লীগের একজন
সর্বোচ্চ জীবনের সুবিধাভোগী, তার স্বাধীনতা আমল থেকে সবকিছু সে করে গেছে। সে কি আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির রাখবে কখনো? মনে হয় সে মারছে কি মাসির দরদ হয়ে যায় বেশি, কখনোই সে করতো না। কারণ তার কাছে মা হইলো আওয়ামী লীগই থাকবে তার কাছে বিশাল। তো সে একটা গেম খেলছে, তার সাথে গিয়ে নির্বাচনে গিয়ে তারা সব হয়ে গেছে। দেখেন অবস্থা দেশে কি হচ্ছে, মানুষ বিএনপি হারা এবং হতাশ হওয়া মানে কিন্তু বিএনপি হতাশ হয় না, পুরো দেশের জনগণ হতাশ হয়েছে। কারণ ওই সরকারের যে রিজম গুলা ছিল সেগুলা এই সাধারণ জনগণগুলা তারা সহ্য করতে পারে নাই, তারা কষ্ট পাইছে, তারা সমস্যায় জর্জরিত ছিল। তারা একটা দলকে ভোট দিয়ে ওই দলকে করে তাকে আনতে যায়। কিন্তু পরবর্তী এই পুরো প্রসেস গুলা যদি আপনি খেয়াল করেন দেখবেন, তো এইখানে যদি আপনি আমার খেয়াল করেন, যদি কোনো কারণে ধরলাম আমার মির্জা ফখরুল ইসলাম খুবই ভালো মানুষ এবং সৎ অনিষ্ট ব্যক্তি, কিন্তু সে দলের মহাসচিব যখন হয়তো বা ভারপ্রাপ্ত ছিল, যদি 5 ইয়ার্স একটা নির্বাচন পর্যন্ত তার সিদ্ধান্তটা তার দলের কোনো উপকার না হয়, তাহলে তার তো এমনি নিজে রিজাইন দেওয়ার কথা। সে তো এই দলের আর মহাসচিব দল নতুন মহাসচিব আনার দরকার। কারণ এটা হলো যুদ্ধে হাইরা যাওয়ার পরে ওই সেনাপতি আর কখনো সেনাপতি থাকে না, তার নতুন সেনাপতিকে আনতে হয়, ঠিক আছে? তো কারণ সে তো বিজয়ী না, সে হেরে যাওয়া সেনাপতি। তো সেইখানে তাকে এই এত বছর টাইনা নিয়ে আসছে। তো বিএনপি কি এখন যে চাপটায় পড়ছে, কেন বললাম এই কথাগুলো, এটা বলতাম না যদি আজকে বিএনপি এই যুদ্ধে জয়ী হয় নাই, তারা পরাজিত। দেখেন এই যে ছেলেরা স্বাধীন করছে বা বলতেছে এবং সরকার তাদের কাছ থেকে নামাই নেওয়াটা সো কঠিন হয়ে যাব। বিএনপি পরবর্তী নির্বাচনে আইসা যে তারা একনিষ্ঠ নির্বাচনে পাশ করবে এরকম কোনো গ্যারান্টি এই মুহূর্তে না। আগে ছিল, যত দিন যাইতে থাকবে বিএনপি তার জনশক্তি ভালোবাসা এটা কমতে থাকবে। কারণ কি, তাদের ওই যে নেতাদের বললাম না, উগ্রতা, কিছু আলোচনা, কিছু ভুল স্টক শুতে এসে তারা ক্ষমতায় কথা বলে, বা ধরে নেন এখন যদু মধু ওদের ছেলেরা গিয়ে ক্ষমতায় বসতেছে, এদেরকে যদি আপনি নেগলেক্ট কথা বলেন, তাহলে তো জনগণ বুঝে যে আপনি নিজে একলা ভোগ করতে চান, যেটা হলো নেতা এক দেশে এক নেতা এক রাজার দেশ। হ্যাঁ, তো এইটাও তো জনগণ চায় না। দেখেন জনগণ কি বলতেছে। আবার ইয়ং জেনারেশন দেখেন যে প্রসেস গুলা উত্থাপন করছে, আপনি ফালাই দিবেন এরকম না। জনগণের মধ্যে একটা আলাদা একটা, সে করুক না করলে তখন তাকে ফালাই দিবে, কিন্তু এই মুহূর্তে যে আপনার প্রস্তাবনা গুলা দিচ্ছে এটি কিন্তু জনগণের পক্ষে। যেমন বলছে একদম কৃষকের ছেলে নাকি প্রধানমন্ত্রী হওয়ার রাস্তা থাকবে, তার ওয়ে থাকবে। কিন্তু বিএনপি, আওয়ামী লীগ, তারা জাতীয় পার্টি, এরা কিন্তু এই রাস্তা দেয় না। তারা কিন্তু শুধু সমাজের কিছু লোককে নেয়, তাদেরকে স্থানীয় কিছু বিজনেস ছোটখাটো দিয়ে দেয়, তারা যাতে ভালো চলতে পারে, আর বাকি জনগণ শোষিত থাকুক। আর বড় বড় নেতা লিডার 300-500, তারা উপরে গিয়ে 1000, তারা কি করতেছে, দেশটাকে বিভিন্ন জায়গায় বিজনেস লুটপাট বলতে ধরে নেন একটা ডিশের চ্যানেল চালু করে তাকে 200 টাকা বা 150 টাকায় তার ছবিটা দেখাতে পারে। যখন একটা দল ক্ষমতায় নেয় বা কোনো কিছু, এই যে পুরা মাঠটা নেয়, সে তখন এটাকে 500 টাকা করে দিল। তাতে কি জনগণের এই টাকাটা দিতে হয় প্রতি মাসে, তার কষ্ট হয়। ওয়াইফাই সেম, তারপরে বাজারে খাদ্য, শিশু খাদ্য। আপনি খেয়াল করেন শিশুদের যে বেঁচে থাকার জন্য যে দুধের আছে পটগুলো আছে, তার দাম কত? আচ্ছা, এই দরিদ্র মানুষের শিশু হচ্ছে না, তার পেটে বাচ্চা হচ্ছে, তাকে তো একটু দুধ খাওয়াইতে চায় মা। হ্যাঁ, তার বাবা সে রিক্সা চালায়, তার পক্ষে একটা 600 টাকা, 650 টাকা, 900 টাকা একটা দুধের পট ওই বাচ্চার জানেন 3 দিন যায়, কারণ সে তো প্রচুর খায়, এটা তো তার খাইতে হয়। তো তার 600-700 টাকা 3 দিন 4 দিন খাওয়াইতে গেলে তার অবস্থাটা কি হয়? আপনি পার্সোনাল আপনি নিজে একটু চিন্তা করে দেখেন। তাইলে এইখানে তো সরকার যারা আসে, যারা রাজনীতি করে, ক্ষমতা দেখায়, তাদের তো এই জায়গায় সর্বোচ্চ পর্যায়ে সাপোর্ট দেওয়ার কথা। যারা সর্বোচ্চ পর্যায়ে তাদেরকে মানে এই খাদ্যে সহজ করে দেওয়ার কথা। কারণ শিশু খাদ্যে তো ব্যাড ট্যাক্স বসানো উচিত না, কারণ এই শিশুই তো একদিন আমার দেশ চালাবে, এই শিশুই তো বড় হবে, তার বেঁচে থাকতে হলে তার কষ্ট, তার সৌন্দর্য, তাকে আমরা সাপোর্ট দিব। আপনি খেয়াল করেন বর্তমান যে সমাজের এই খাদ্যদ্রব্যের যে মূল্য বৃদ্ধি, এটা কারা করলো? এটা কি সাধারণ জনগণ গিয়া করছে? না। বাজারে কি খাদ্যের অভাব আছে? ওই বাজারে কি টমেটোর অভাব আছে, আমের অভাব আছে, খাদ্যের অভাব আছে, ফলের অভাব আছে? যে ভাই আমাদের এখানে 5টা বাজার ছিল, 3 বাজারের মধ্যেই আপনার এই নাই, আঙুর নাই, খাদ্যের এই যে খেজুর নাই, তাইলে ওই আরেক বাজারের দাম বেশি, সে নিছে, এটা নিয়ে মানুষ দুঃখ পাইতো না যে নাইকা কি করবো, যে আপারে নিয়ে আসো কিছু। তো এখন প্রতিটা বাজারে পর্যাপ্ত খাবার আছে, সবকিছু কিন্তু দাম বেশি। এই টাকাটা যায় কই ভাই? আমি কারণ বলতেছি, কারণ এই কথাটা হচ্ছে এইখানে যে আপনি জনগণের উপরে যখনই এই পর্যায়ে, যে ইউনূস সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি নোবেলজয়ী, তার দেশে এখন যে সরকার আপনি যে বসছেন, আপনি তো প্ল্যান দিচ্ছেন না।
জনগণের জন্য তো একটা সুন্দর প্ল্যান দেওয়া উচিত, তাই না? আপনি যখন জনগণের পাশে কথা বলেন, জনশক্তি নিয়ে কথা বলতেছেন সবাইকে, আপনি যুব সমাজের জন্য 6 মাসের মধ্যে কি উদ্যোগ নিছেন? এই যুব সমাজকে তো আপনি টেনে উঠাইতে দিব। কারণ দেখেন, নেশাগ্রস্ত এই যুব সমাজ, আপনি বিগত সরকার আমল থেকে নেশাগ্রস্ত হয়ে গেছে গা। কারণ তো ওই সময় দেশে আবার নতুন আসলো, দেশটার অবস্থা কি হয়েছে তা এরা খাচ্ছে। তারপরে আপনি আসেন হলো এখন ফেন্সিডিল দেখাচ্ছে অ্যাভেলেবেল, আমি আবার চলে যাচ্ছে ফেন্সিডিলের দিকে। তারপরে এই যে মরণঘাতী নেশাগুলা এই যে আমাদের যুব সমাজের ভিতরে খাইয়ে দিতেছে, তারা যে তাদের পরিবার নিয়ে দেখেন, বাবা ছেলেকে হত্যা করে ফেলাইছে, দেখছেন না? এটা তো বাবা তার মা সন্তান যখন তার মাকে টাকার জন্য খারাপ করছে, মা বা না পাইরা তার ছেলেকে হত্যা করছে। এটা কেন করছিল? এই যে ইয়াবা আসক্ত, ফেন্সিডিল আসক্ত সমস্যা এই সমাজে, আমরা কেন এইটাকে নিয়ে কথা বলতেছি? আপনি কি আমাদের সরকারগুলো এসে কি করে? শুধু সে দেখে যে কোন জায়গায় কত টাকা ট্যাক্স বসানো বাকি আছে, কোন ব্যক্তিতে ট্যাক্স উঠান যায়, কোন খাদ্যের উপরে বেশি টাকা বসানো যায়, এবং কিভাবে এনবিআর টাকা উঠাইবো আর সরকারি লোকের বেতন দিব, আর তারা কিভাবে ওই রাস্তাগুলোকে লুটপাট করবে। এই তো আমাদের সমাজ, এই তো সরকার ব্যবস্থাপনা। অথচ এই নিয়ে বিশাল বড় বড় কথা হচ্ছে। আমার কষ্ট হয় কি জানেন? আপনারা কি মৃত্যুবরণ করবেন না? আমার তখন কষ্ট হচ্ছে যে আপনাদের সামনে আমরা ফেস টু ফেস হব, সৃষ্টিকর্তা একদিন আমাদেরকে ফেস করাবে, আপনার নেতা, আমি জনগণ, আমরা একসাথে দাঁড়াবো। সেদিনকে আপনার এই বিচার নিয়ে আপনি মাথা নিচু করে কথা, হয়তো আল্লাহর সামনে আপনি বড় মুখ নিয়ে কথা বলতেন না। যে দরিদ্রটা তার বাসায় এই ইফতারির সময়, এই খাবারের সময় 750 টাকা 1 কেজি গরু মাংস সে কিনা তার বাচ্চাদের নিয়ে একটু মাংস দিয়ে খাবে, এই সুযোগ হচ্ছে না। যে পোলট্রি ছিল তাও ওই 220 টাকা কেজি হয়েছে, যেটা কিনা 120 টাকা ছিল, 90 টাকা ছিল, সেটার খাদ্য নাকি দাম বাড়ছে। কি হয়েছে, কি খাদ্যের দাম বাড়ছে, কোথায় কি হয়েছে, এগুলা করতে করতে 220 টাকা বিক্রি হইতেছে খুচরা বাজারে। আপনারা কি এই সমাজে নাইমা দেখেন? বাজারে আসেন একবার। ইউনূস সাহেব, আপনি কি আসেন? আপনার যে যারা আছে উপদেষ্টারা, আপনারা কি আসেন? আপনাদের তো আসা উচিত ছিল, কারণ আপনারা তো সেই রিজম চেঞ্জ করছেন। তাহলে এই রিজম চেঞ্জ করেন। আপনি শুধু খাবার নিয়ে, শুধু খাবারই তো জনগণ চায়, এর চেয়ে বেশি কিছু চায় না। সে চায় খাবার, সে বাঁচতে চায়, সে একটু সুখ চায়, সে একটা ঘর চায়। দেখেন শেখ হাসিনা কত ঘর দিছে। তাহলে আবার ইউটিউবে গেলে দেখতেছি যে কিছু লোকের মানে টয়লেটের পাশাপাশি ঘর, সে ঘুমানোর জায়গা পায়, কাদেরকে ঘর দিছিল? যে মানে আপনার সকল এত ঘর গুচ্ছগ্রাম এতগুলা তৈরি করছে, কিন্তু কাদেরকে দিল? এরশাদ এক সময় গুচ্ছগ্রাম হিসেবে দিয়ে গেছে, কারকে দিছে? আসলে কি তারা সঠিক গরিব ছিল, তারা পাইছে? পায় নাই। কারণ দেখেন আপনি এখানে যে আপনি ফেসবুকে দেখবেন কিছু ব্যক্তি আছে যারা দান করে ভিডিও তৈরি করে, তারা দেখেন তাদের ঘর বানাই দিতে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা। তাহলে বিগত সরকার কারে দিল? এই প্রশ্ন আসে না? তাহলে তো এরা কেন ঘর পাইল না? ভাই এগুলো বলতে গেলে আমি আসলে কথা হচ্ছে কি যে আসলে একটা অনৈতিক মানসিক সমস্যা সমাজে এই মুহূর্তে বিরাজ করতেছে। প্রবলেম ফেস করাটা সো টাফ হয়ে যেতেছে। আমি সকলের কাছে বলতে চাই, দোয়া তো চাইছি, তারপরে বলতে চাই যে আমরা সকল জানি নিজেকে চিনতে পারি, সত্যের পথটা কি। সকলেই যেহেতু কথা বলতে পারছেন, আন্দোলন করতে পারছেন, সকলেই কথা বলেন, সত্যের জন্য কথা বলেন, মিথ্যাকে দূর করেন, ভুল রাজনীতিকে ছেড়ে দেন, তাদের পাশে কেউ যাবেন না, আপনি আপনার সমাজকে নষ্ট করবেন না। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।